দেখুন, আজকে দেশে যেই রাজনীতি আমরা ময়দানে দেখছি, এখানে পুঁজি করা হয়েছে একটি রাজনৈতিক দল সংস্কারকে। অথচ দেখেন, যেই রাজনৈতিক দল এই ইভেন 2026-এর নির্বাচনের আগে তাদের কোনো রাজনৈতিক কর্মসূচির মধ্যে কোনো সংস্কারের কোনো বক্তব্য ছিল না। এক্স্যাক্টলি। তাদের রাজনৈতিক ইস্তেহার দেখেন নির্বাচনের আগে, যেখানে সংস্কারের কোনো কথা তারা বলেনি। তাইলে দেখেন, যাদের স্বৈরাচার পতনের আন্দোলন পর্যন্ত যাদের কোনো ভূমিকা ছিল না, যেটা সাইফুল ভাই বলছেন, আমি প্রায় সময় বলে থাকি, যাদের জন্ম হলো 5ই আগস্টের পরে, তারা এখন কি হলেন? রেফারেন্ডামের জন্য মুরব্বি সেজে গেলেন। তারা কি করলেন? সংস্কারের জন্য। সাইফুল ভাইয়ের সাথে আমার একটু হালকা দ্বিমত আছে এই কারণে যে দেখুন, বিএনপি 2026-এর সংসদীয় নির্বাচনে অংশগ্রহণ করেছে কেবলমাত্র সংবিধান অনুসারে। আর সংস্কার প্রস্তাবের যে প্রস্তাবনাগুলো ছিল, সেগুলোর কোনো আইনি কাঠামো বা আইনি রূপ তখনও ধারণ করেনি। এবং বিএনপির ইস্তেহারে এবং সংস্কারের প্রস্তাবনায় যেটা ছিল, যেহেতু নির্বাচন হচ্ছে সংবিধান অনুসারে, সে কারণে আপনি লক্ষ্য করবেন বিএনপি কোনোভাবেই আপনার সংস্কার সভা যেটা ইনি বললেন যে এই পার্লামেন্টকে সেভাবে, এটা ঠিক জামাত এটাকে নিয়ে একটা ঘোলা পানি করে মাছ শিকার করার একটা কৌশল। বিএনপি নিজেকে আমার মনে হয় অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গেই সেই বিষয়টাকে একটা সীমারেখা তৈরি করে রাখতে পেরেছে বিএনপি। কারণ আপনি এই সংস্কারের যে মূল কথাটা একদম একটা লাইন যেটা উপরে লেখা, সেটা হলো যে নির্বাচনে যারা জয়ী হবে তারা সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধান সহ দেশের যে সকল প্রতিষ্ঠানগুলো এই দেশের স্বৈরাচার সরকার খোকলা করে দিয়ে গেছিলেন, আপনি দেখবেন ম্যাডাম খালেদা জিয়া 30 দফা দিলেন। জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে প্রথম ম্যাডামের সংসার জনাব তারেক রহমানের 30 দফা, যেটা পরবর্তী সময় তার সমমনা রাজনৈতিক দলের সঙ্গে মিলিয়ে যেটাকে 31 দফা, অর্থাৎ ওনাদের কিছু ছেড়ে দিয়ে 31 দফায় আসলেন। আপনি দেখেন, যেই জুলাই সনদে যে সকল সংস্কারের কথা বলা আছে, এই 31 দফার মধ্যে তার কোনটা নাই বলেন? তার প্রত্যেকটা আছে। অথচ আপনি যারা আজকে এই সংস্কার, তাইলে দেখেন জুলাই সনদ বাস্তবায়নের আগেই বিএনপি জাতির কাছে উপস্থাপন করেছিল যে আমরা সংস্কার করব সংবিধান, আমরা সংস্কার করব প্রাতিষ্ঠানিক, এবং বিএনপি কিন্তু ধারাবাহিকভাবে সেটাই। এ যাবৎকালে 2026-এর সংসদের 2টা অধিবেশন হয়েছে। আর প্রথম সংবিধানে আপনি দেখেন যতগুলো অর্ডিন্যান্স ছিল তার মধ্যে উল্লেখযোগ্য যেগুলো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন নাই বা স্বল্প সময় পরীক্ষা করে আইনে রূপান্তর করা যায়, সেগুলো ইতিমধ্যেই আইন হিসাবে রূপান্তর করা হয়েছে। এবং সেখানে দেখবেন সংসদের তার একটা আইনেও সংসদে বসে এই আজকের যারা বিরোধী দল ময়দানে যারা ফাঁকা আওয়াজ দিয়ে গরম করে, তারা সংসদে বসে কিন্তু এই একটা আইন পাশ করার কোনো বিরোধিতা করে নাই, একদিন ওয়াক আউট করে নেই। তাহলে দেখেন যে বিএনপি কিন্তু ধারাবাহিকভাবে, হ্যাঁ সাইফুল ভাই যেটা বলেছে এটা খুব স্বাভাবিক, সরকার যখন এসে যায়, জনগণ নির্বাচন করে কোনো রাজনৈতিক দলকে যখন সরকারে মনোনয়ন দেয়, সরকারের রূপ ধারণ করে, তখন এইটা সরকার যেমন সরকারের কাজ করবে, সরকারের পক্ষে রাজনীতি করা আসলেই দুরূহ। এবং এই দুইটা যারা রক্ষা করতে গেছে, সেটা তাদের জন্য খুবই বিব্রতকর হয়েছে। সেই জন্য সরকারকে 5 বছরের জন্য মানুষের কাছে যেমন ওয়াদা দিয়ে আসছে যে আমরা মানুষের এইভাবে উন্নয়ন করব, দেশের অর্থনীতি, সামাজিক, ধর্মীয়, গণতান্ত্রিক, মানে সকল যেগুলা মানুষের সেগুলা। কিন্তু সরকার যদি মনে করে সরকার রাজনৈতিক দল সরকারে বিলীন হয়ে যাবে, তাহলে আমাদের জন্য যেটা উনি বলেছেন কথাটা, এটা মানে রাষ্ট্র সরকার দল এক হবে না, এটা হতে পারে না, হওয়া উচিত এক হবে না, কিন্তু দলটা ক্রিয়াশীল থাকতে হবে। না না, আমার বক্তব্য হলো দলের রাজনীতিটা থাকতে হবে। আজকে যারা রাষ্ট্র ক্ষমতায় গেছে, একটি রাজনৈতিক দল থেকে নির্বাচিত ব্যক্তিরা সরকার আজকে, ওই যে উনি বলেছেন সামাজিক বিষয় আছে, অনেক রকমের বিষয় আছে যেটা আসলে রাজনৈতিক দল যত সহজে, আমি সেই কথাটাই আসি, প্রশাসন দিয়ে অন্য কিছু দিয়ে যারা পারবে না। রাষ্ট্র ক্ষমতায় যারা গেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে এবং সমমনা থেকে নির্বাচিত একটা কিছু মানুষ রাষ্ট্র ক্ষমতায়, একটি দল অ্যাজ এ হোল কিন্তু রাষ্ট্র ক্ষমতায় নয়। তাহলে এই দলটায় যারা অধিকাংশ, কেন আমি বলবো প্রায় সবাই ক্ষমতার বাইরে, তারা যদি তাদের রাজনীতি পরিহার করে, অথবা রাজনৈতিক দল যদি ক্ষমতার দিকে তাকিয়ে নিজেদের অজান্তে ক্ষমতায় ঢুকে যায়,
বা ঢোকানোর প্রবণতায় লিপ্ত হয়, তাহলে যেটা হবে একসময় রাজনীতি শূন্য হবে। এবং আপনি যে কথা, খুব মূল্যবান একটা প্রশ্ন আপনি করেছেন, সেটা হলো যে উন্নয়ন, বা সাইফুল্লাহ ভাইও বলেছেন, উন্নয়ন সামনে রেখে মানুষের যে সকল অধিকার, সেগুলোর বিকল্প হিসাবে উন্নয়নকে কখনো কোনো জাতি বিশ্বে গ্রহণ করেনি। এগুলো মানুষের ফান্ডামেন্টাল, মানুষের মৌলিক অধিকার। উন্নয়ন মানুষের প্রচেষ্টায় হবে, মানুষের জন্যে। কিন্তু উন্নয়ন যদি আপনি মনে করেন আপনার গণতন্ত্রের বিকল্প হবে, উন্নয়ন যদি মনে করেন আপনার কথা বলার স্বাধীনতার বিকল্প হবে, উন্নয়ন যদি বলে মানুষের মানবাধিকারের বিকল্প হবে, তাহলে সেই উন্নয়ন কিন্তু বেশি দিন টিকে নাই। এবং সেই উন্নয়নের ধোয়া তুলে এই যে স্বৈরাচারের যে পতন হয়েছে 5ই আগস্ট, এটা হলো আমাদের জীবনের সবচেয়ে একটা উৎকৃষ্ট উদাহরণ। সেই জন্য আমি মনে করি, এবং এটা নিশ্চিত আমাদের নিরাশ হওয়ার আসলে আমি কিছু দেখছি না। আমি অত্যন্ত আশাবাদী মানুষ, যারা আজকে মাঠে ময়দানে, এবং এটা মনে করবেন যারা বিরোধী দল তারা একটু আগে, আপনি লক্ষ্য করবেন বিরোধী দলের নেতারা যখন কেউ এক জায়গায় দাঁড়িয়ে কথা বলে, আপনি সবচেয়ে মজার ব্যাপার দেখেন, আমি তো আরো নাম বলছি না, আমি এইভাবে শেষ করে দিই। 2-1 ওই বিরোধী দলীয় নেতা কি বলে জানেন? আপনারা সংস্কার করবেন না, তাহলে আমার 1400 লোক যারা হত্যা হয়েছিল তাদের কি হবে? এই আঙ্গুলোচন ব্যক্তির দলের আমি পরে খুঁজে দেখলাম তাদের একজনও শহীদ হয় নাই, তাদের একজনও মারা যায় না, কিন্তু 1400 শহীদের মালিক হয়ে গেলেন উনি। এই যে বক্তব্যগুলো, কিছু কিছু মানুষ দেখবেন, আমি আরও একটা কথা না বলে পারছি না, স্বঘোষিত কিছু সাংবাদিক দেশে থাকতে না পারে পালিয়ে গেছিলেন এই দেশ থেকে, সেই মানুষরা আজকে কি করে, হঠাৎ অতি বিপ্লব, মানে রাস্তা খুঁজে কোন জায়গায় গেলে খুব অল্প সময় নিজেকে জাহির করা যাবে। অতীতে এক সময় দেখেছি পাকা পাকা কথা বলে বিএনপির ঘাড়ে চড়েছিলেন, বিএনপি থেকে ফয়দা নিয়ে বিএনপির বিরুদ্ধে তারা নেমে গেছে। এখন এই সকল মানুষরা আসলে এরা হলো সুবিধাবাগী, মৌসুমি, এরা প্রত্যেক সময় মৌসুম খোঁজে শিকারের জন্য। এবং আপনি দেখবেন তারা যখন কথা বলে, এবং এদের এক সময় কথাগুলো যা মানে এখন আজকে সংসদে যারা বিরোধী দল আছে তাদের সঙ্গে মিলে যায়, তাদের কথা শুনে মনে হয় যে তারা সারা দেশে আর কেউই ছিল না। আজকে জুলাই আন্দোলন বলেন, স্বৈরাচারের পতন বলেন, 5ই আগস্টের উন্নয়ন মানে বিজয় বলেন, এই সময় তাদের কোনো ভূমিকা নাই। নিজের মন মতো করে নিজের পত্রিকায় লেখা, এবং নিজে ছাড়া বেশি লোক পড়ছে বলেও আমার মনে হয় না।